প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান সংলাপ প্রতিদিনের সাথে আছে আমি মুকসিমুল হাসান। এবং আমরা আজকের আলোচনা করব। আলোচনার আগেই আমাদের দুজন অতিথি রয়েছেন, আমরা শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেব। আমার ঠিক বামে রয়েছেন ডক্টর শামীমা সুলতানা, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং তারপর রয়েছেন রেজাউল করিম রনি, যিনি চিন্তক, বিশ্লেষক হিসেবে আমাদের সবার কাছে পরিচিত, এবং সম্পাদক দৈনিক সম্পাদক পাক্ষিক জবান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে আজকের আলোচনায়। ম্যাডাম, আপনার কাছে শুরু করি একটু আলোচনাটা। সেটা হচ্ছে যে আজকে কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি সম্ভবত নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, যদিও এটি 15 বছর পরে হচ্ছে বিভিন্ন বাস্তবতায়, সেই সম্মেলনে বক্তব্য দিয়েছেন ভার্চুয়ালি যোগ দিয়ে। তিনি সেখানে যে লাইনগুলো বলেছেন তার ভিতরে গুরুত্বপূর্ণ দুটি লাইন বলি। দেশ যাতে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসতে না পারে, ভোটাধিকার ভণ্ডুল করতে ষড়যন্ত্র চলছে। ম্যাডাম, আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই যে বিএনপি যেমন নির্বাচনমুখী একটি দল, নির্বাচনের জন্য অপেক্ষায় আছে, নির্বাচনের জন্য সরকার কাছে প্রতিনিয়ত দাবিও জানাচ্ছে, ঠিক তেমনি নির্বাচন নিয়ে তাদের ভিতরে আমরা আশঙ্কাও দেখি, এক ধরনের অনিশ্চয়তার ছাপও মনে হয় তাদের কাছে মাঝে মধ্যেই পাওয়া যাচ্ছে। আসলে বাস্তবিক কারণ কি নির্বাচন ভণ্ডুলের এই ষড়যন্ত্রটা আসলে কীরকম হতে পারে, বা কেন এরকম আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে? অনেক ধন্যবাদ আপনাকে, আর সেই সঙ্গে যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও সালাম জানিয়ে শুরু করতে চাই, এবং আমার সহ আলোচক যিনি আছেন তার প্রতিও শ্রদ্ধা। একটা ভালো প্রশ্ন। দেখেন যে এই ব্যাপারটা কিন্তু আমরা অনেক দিন ধরেই কিন্তু আসলে আমরা পর্যবেক্ষণ করছি। দেখেন যে জাতীয়তাবাদী দল বিএনপি, এই দলের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ জিয়াউর রহমান, হ্যাঁ, তাকে আমরা যেমন করে চিনি, দেখেন একজন দেশপ্রেমিক, একজন সাহসী, একজন মুক্তিযোদ্ধা, হ্যাঁ, বীরুত্তম, হ্যাঁ, যে সেই মানুষের মানে ওই সেই উনার প্রতি মানুষের যে শ্রদ্ধা, হ্যাঁ, এবং আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, এবং বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমাদের তারুণ্যের যে শক্তি, হ্যাঁ, যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং উনাদেরকে নির্ভর করে আমার মনে হয় যে এখন জনগণ যেটা চায় সেটা হলো যে এমন একটি দলকে চায় জনগণ যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা নির্বাচনমুখী, যারা আসলে জনগণ যে এতদিন ধরে গণতন্ত্র থেকে যে বঞ্চিত হয়েছে, ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, বাক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে, সেই জায়গাটা একমাত্র মজবুত করতে পারবে হলো এই জাতীয়তাবাদী দল বিএনপি। সেই জায়গাটা থেকে দেখেন আমি যেটা বলি যে বড়দের আসলে অনেক ভুক্তভোগী হতে হয়, হ্যাঁ, এবং টার্গেটেড হয়ে যায় বড় দলগুলি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারা ছোট ছোট দল আছে, হ্যাঁ, বা যে দলগুলো নিয়ে আসলে অনেক বিতর্ক আছে, হ্যাঁ, তারা আসলে এখন এই মুহূর্তে চায় না যে, এবং আপনি জরিপ করে দেখেন বা জরিপে এরকম আসছেও যে আসলে এখানে সবচেয়ে জনপ্রিয় দলটি হলো আসলে জাতীয়তাবাদী দল। তো সেই জায়গা থেকে অন্যান্য দলগুলি আসলে যেটা বলবো যে একটা খামচি দিয়ে ধরার চেষ্টা আর কি, যে যদি এখন নির্বাচন হয় তাহলে হয়তো জাতীয়তাবাদী দলই হয়তো চলে যাবে, হ্যাঁ, নিরঙ্কুশভাবে। দেরি হলে কি তাদের যেটা সম্ভাবনা বাড়বে? দেরি হলে অন্যদের ওরা ভাবছে, হ্যাঁ, ওরা ভাবছে যে যদি আমরা একটু সময় নেই তাহলে হয়তো আমাদের একটা জায়গা তৈরি হবে, হ্যাঁ, বা আমাদের জনপ্রিয়তা বাড়বে। কিন্তু আমার কাছে মনে হয় মোটেও ব্যাপারটা কিন্তু সেটা না। জনপ্রিয়তা তো আসলে আপনি মিছিল করবেন, আপনি টক শো করবেন, এসব দিয়ে জনপ্রিয়তা হবে না। জনগণ আসলে দেখতে চায় এখন যে তাদের জন্য কাজটা কে করবে, হ্যাঁ, বা এর আগে জনগণের কথা ভেবেছে কে। হ্যাঁ, মানুষ কিন্তু এখন দেখেন যে গত 15-16 বছর ধরে মানুষ যেভাবে বঞ্চিত হয়েছে, যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, যেভাবে দমন পীড়নের শিকার হয়েছে, সেই জায়গা থেকে আমি দেখেছি যে জনসাধারণ এখন কিন্তু সেই পিছনের দিকে যেতে চান, হ্যাঁ, যে শহীদ জিয়ার যে সেই আদর্শ, হ্যাঁ, যে বহুদলীয় গণতান্ত্রিক যে ব্যাপারটা, হ্যাঁ, এবং মানুষের ভিতরে গণতন্ত্র, মানুষের যে নির্ভীকভাবে চলার যে একটা ব্যাপার, এবং দেখেন যে ভিক্ষুক থাকবে না, মানুষজন শ্রমিক হয়ে উঠবে, মানুষ তার নিজের যে ভাবনাটুকুর প্রকাশ করতে পারবে, হ্যাঁ, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মানুষ আসলে এই জাতীয়তাবাদী দলকে চায়,
এটাই হলো অন্যান্য দলের একটা আতঙ্ক এবং নানানভাবে তারা সময়টাকে পার করতে চায়। ক্লিয়ার ম্যাডাম, ক্লিয়ার। আমার আরও বেশ কিছু প্রশ্ন আছে, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সময় আপনার যে সাহসী ভূমিকা, আন্দোলনের পরতে পরতে বিশেষ করে আপনি একটি আইকনিক ঘটনাও ঘটিয়েছিলেন, যেটি বাংলাদেশের আগে পরে আমরা খুব একটা চোখে পড়ে না, দুঃসাহসিক। সেই বিষয়টি নিয়ে আমরা পরে আলোচনা আসবো। আমরা একটু রনি ভাই আপনার কাছে যাই। রনি ভাই, ম্যাডামকে যে প্রশ্নটি করেছিলাম সেটির সঙ্গে একটু মিলিয়ে আপনাকে বলি। সেটি হচ্ছে যে নির্বাচন পেছানোর বা নির্বাচন না হওয়ার এই যে বিএনপির ভিতরে আশঙ্কা, এটি কি তার একটা সচেতনতা বলতে পারি কিনা, যে নির্বাচন আমি যদি এটাকে ঠিকমতো গাইড না করি তাহলে যে কোনো সময় ফসকে যেতে পারে, ঝামেলা হতে পারে, অগণতান্ত্রিক পন্থায় গেলে দেশ সমস্যায় যেতে পারে, এরকম একটি জায়গা, নাকি আসলেই ভেতরে কোনো একেবারেই নির্বাচন যেন না হয় সেই প্রক্রিয়াটি জোরে সোরে আসছে কিনা বা ভেতরে এরকম কোনো আলোচনা আছে কিনা? একটি বিষয় আপনার কাছে একটু এই সঙ্গে জানতে চাই, যে অনেকেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, যেটি আমরা হঠাৎ করেই দেখছি যে দাবিটা বেশ জোরালো হয়ে আসছে। এই দাবি হয়তো ছোট ছোট আকারে আগেও ছিল, কিন্তু হঠাৎ করেই এটি কি একটু জোরালো হচ্ছে কিনা, এই দুটি বিষয়কে একটু মিলিয়ে বলবেন। জি, ধন্যবাদ। যে যেখান থেকে শুনছেন আমাদেরকে সবাইকে আমার সালাম, কৃতজ্ঞতা, এবং আমার সহালোচক শ্রদ্ধেয় আপাকেও আমার শ্রদ্ধা। এবং দেখেন, আজকে আপনি দুইটা জায়গা থেকে প্রশ্নটা করেছেন, আমি প্রথম ভাগের উত্তর দেই। প্লিজ। নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি যে মানে আর্লি স্টেজে দাঁড় করানো হইল, এইটাই ছিল আপনার প্রথমত আপনার এখানে হাসিনা মডেলের অংশ। ভোটবিহীন ক্ষমতা একটি হাসিনার মডেল, এটা আমরা শুরু থেকে, যখন ওই সময় নির্বাচনের কথা তাও তো এখন বলতে পারছেন, এখন তো নির্বাচনটা মানে বলতে পারা কি, এখন আসলে দেশ নির্বাচনমুখী হয়ে গেছে একদম। কিন্তু ওই সময় নির্বাচন, আমি 2-3 মাস আগের কথা বলছি, নির্বাচনের কথা বলাটাই একটা পাপের ব্যাপার ছিল, মানে একটা অপরাধ করে ফেলে নির্বাচনের কথা বলছেন, মানে আপনি গাদ্দার হয়ে যাচ্ছেন জাতির কাছে। ওই সময় আমরা বললাম দেখেন, নির্বাচনবিহীন ক্ষমতা একটি হাসিনার মডেল। আপনি যতই যোগ্য হন, জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকতে চাওয়ার 5 বছর চাই, 10 বছর চাই, এই সমস্ত স্লোগান যে উঠলো, এটা হাসিনার সিনড্রোম। তো ফলে তো নির্বাচনের মাধ্যমেই ছিল। হ্যাঁ, হাসিনা, এবং তাও হাসিনা নির্বাচনের মাধ্যমে দিয়েছিল। দেখেন, ফলে আমাদের এখানে যে কথাটা আপনি বলছেন, এখানে নির্বাচন মুখ্য না, মুখ্য হলো ভোটাধিকার। এক্স্যাক্টলি। জনগণের ভোটাধিকার কেন গুরুত্বপূর্ণ? ভোটাধিকার গুরুত্বপূর্ণ হলো ভোটাধিকারের মাধ্যমে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপিত হয়। আর যদি ভোটবিহীন নির্বাচন হয়, তাহলে ক্ষমতায় আপনি নিতে পারেন সেই ক্ষমতার সাথে সম্পর্ক স্থাপিত হয় শুধু ওই রাজনৈতিক দলের বা ওই গোষ্ঠীর, ওই অলিগার্ক শ্রেণীর, ওই লুটপাটকারী অংশের। জনগণের সাথে সেই ক্ষমতার কোনো সম্পর্ক থাকে না। ফলে ভোটাধিকার নিশ্চিত করা, এবং ভোটাধিকার খুবই গুরুত্বপূর্ণ। ইট ক্যান নট বি এক্সচেঞ্জেবল, এটা কখনো এক্সচেঞ্জ করা যায় না, 1000 কোটি টাকা দিয়ে অবিক্রয়যোগ্য না। এটা একটা সিক্রেট, পবিত্র আমানতের মতো জনগণের সবচেয়ে, মানে নাগরিকের সবচেয়ে বড় রাইটও বলা যায়। বড় রাইট এটা, এবং তার ক্ষমতায়িত হওয়ার বা তার ক্ষমতা এক্সারসাইজের উইপন এটা। ফলে এটা মেনোভার করার কোনো সুযোগ নেই আপনার। ফলে এটা জনগণের কাছে ফেরায় দেওয়া মানে হলো ক্ষমতার যে ভারসাম্যের কথা বলি না আমরা, সংস্কারের কথা বলি না এটা। ফলে এখন যারা এই নির্বাচন বিরোধী অবস্থানের দিকে দেশকে নিয়ে যেতে চেয়েছিল বা চায় এখনো, তারা কি করতে চায়? তাহলে এই যে এখন যে অরাজকতা, এখন যে সাদাবাজ, এখন যে আপনার এক ধরনের লুটপাট, অস্থিরতা, এর পুরা দায়ভার তাদের। এখন কারা নির্বাচন চায় না? যারা এই অবস্থার মধ্যে টাদাবাজি করতে পারতেছে, সে যে দলেরই হোক, তারা নির্বাচন চায় না। ফলে যারা নির্বাচন চায় আবার একসাথে সাদাবাজিরও সুযোগ চায়, এই দুটি তো কন্ট্রাডিক্টরি। নির্বাচন হলে ক্ষমতার পরিবর্তন হবে, সাদার সুযোগ তো নষ্ট হয়ে যাবে। ফলে এই যে সাদাবাজকে একটা ট্যাগিং ওয়ার্ড আকারে ব্যবহার করে কতিপয় রাজনৈতিক দলের চরিত্র হননের যে আয়োজন, সেটা রাজনীতিটা আমাদের বুঝতে হবে। এখানে বাংলাদেশে চাঁদাবাজি নাই সেটা আমি বলতেছি না, এখানে চাঁদাবাজি সমস্যাটা বিএনপি, এনসিপি, জামাতের সমস্যা না, এটা আমাদের স্ট্রাকচারাল সমস্যা, এটা কাঠামোগত সমস্যা। কিন্তু এই সমস্যাটাকে একটা রাজনৈতিক দলের চরিত্র হননের একটা, আপনার কি বলবো, যে একটা সুতা বা অজুহাত আকারে আপনি যখন ব্যবহার করবেন, তখন যেটা হয় যে আসলে যে সমস্যাটা একটা কাঠামোগত সংস্কার বা পরিবর্তন দরকার, সেদিক থেকে মনোযোগ আপনি সরাই ফেলেন। হ্যাঁ, এটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, ট্যাগ করার জন্য, বা এটা অপপ্রচারের হাতিয়ার বানাই ফেলেন। কিন্তু রিয়েলি সমস্যাটা আছে আমাদের এখানে। ফলে এদিক থেকে যারা নির্বাচন বিরোধী এখন হবে, তাদের এখানে রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না, তার সিম্পলি এলিমিনেট হয়ে যাবে। ফলে এইখানে নির্বাচন বিরোধী অবস্থান আছে একটা অংশের, সেটা হলো হয়তো ডিপি স্টেট। এখন এই ডিপি স্টেট কি সবসময় শক্তিশালী হয়? না। অভ্যুত্থানের সময় অভ্যুত্থানের ঘটনা কি ঘটে? অভ্যুত্থানের ঘটনা যেটা ঘটে সেটা হলো ক্ষমতার যে বেসিক স্ট্রাকচার, যেভাবে ক্ষমতা ফাংশন করে, সেটা পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। কীরকম? ক্ষমতা ফাংশন করে উপর থেকে নিচে। অভ্যুত্থানের পরে যেটা হয়, এটা নিচ থেকে উপরে চলে যায়, ক্ষমতা জনগণের হাতে চলে যায়। হ্যাঁ, এখন জনগণের তরফ থেকে ক্ষমতায় হয়তো এলিট শ্রেণী একটা অংশ বসছে, তাতে কিছু আসা যায় না। আপনি যদি তাকে বিরক্ত করেন, তাকে যদি চ্যালেঞ্জ করেন, তাকে যদি আপনি আন্ডারমাইন করেন, তাহলে তার মানে কি অভ্যুত্থান একটা
মানে একটা জোরালো জন আকাঙ্ক্ষা তৈরি করে। অভ্যুত্থান জোরালো আকাঙ্ক্ষা না, এটা প্যারাডাইম শিফট হয়ে যায়, মানে আপনার পুরো ইতিহাসের পাঠাতন পরিবর্তন হয়ে যায়। এবং এই 5 তারিখের অবস্থানটাকে অ্যাচিভ করার জন্য প্রত্যেকটা দল স্ট্রাগল করতেছে। বিএনপি এত স্ট্রাগল কেন করতেছে? এটা যদি চিরাচরিত আওয়ামী লীগ বিএনপি বাইনারের মধ্যে রাজনীতির জায়গাটা থাকতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না। তো 5 তারিখ হয়ে তো সমস্ত রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছে। এই যে দেখেন, তারপরে আপনার দ্বিতীয় অংশে এই ফলে এই দিক থেকে নির্বাচন না হওয়ার কোনো কারণে, আমি শুরু থেকে বলছিলাম যে এখানে নির্বাচনটাই সবচেয়ে বড় সংস্কার। সমস্ত সরকারের সংস্কারের মাদার এলিমেন্ট হবে, কম্পোনেন্ট হবে ভোটাধিকার নিশ্চিত করামূলক একটা নির্বাচন যদি হয়, এটা সবচেয়ে বড় সংস্কার হবে। আর বাকি যে সংস্কারের আমলাতান্ত্রিক যে আয়োজনগুলো দেখেন, এগুলো ওয়ার্ক করে না। কারণ মানুষ এই মুহূর্তে কষ্টে আছে, এই মুহূর্তে গার্মেন্টস শ্রমিকদের অবস্থা কি, এই মুহূর্তে কৃষকদের অবস্থা কি, এদের কারো কোনো খবর নেই। সবাই এই করব সেই করব, হ্যাঁ এই সংস্কার হবে সেই সংস্কার হবে, এগুলো মানুষ শুনতে চায় না। মানুষ রিয়েলি শুনতে চায়, যে দেখতে চায় সেটা হলো, দেখেন পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ নট থিওরি, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। মানুষ প্র্যাকটিক্যালি এই মুহূর্তে রাইট নাও মানুষ তার জীবনমান উন্নয়নের জন্য প্র্যাকটিক্যাল ইনিশিয়েটিভ কি সেটা দেখতে চায়। সে প্র্যাকটিক্যালি দেখতে চায় এখন তার ছেলেটা ঘুষ ছাড়া চাকরি পাবে কিনা, সেই স্কুলে প্রপারলি এডুকেশনটা পাবে কিনা, নাকি ঘুষ দেওয়া সেখানে তার ছেলেকে মেয়েকে ভর্তির ব্যাপারে তার চেষ্টা করতে হবে। সে দেখতে চায় যে যোগ্যতার মূল্যায়ন হবে কিনা, সে দেখতে চায় তার নিরাপত্তা নিশ্চিত হবে কিনা, সে দেখতে চায় তার ফসলের ন্যায্য মূল্য সে পাচ্ছে কিনা। এগুলো প্র্যাকটিক্যাল। সে বাজারে দেখতে চায় যে সে তার ইনকামের আওতার মধ্যে সে সুন্দর করে বাজার টাজার করতে পারতেছে কিনা, এগুলো প্র্যাকটিক্যাল। বাকি যে ব্যাপারগুলো সেগুলো হাইপোথেটিক্যাল, সেগুলো জনগণ বিশ্বাস করে না, কারণ এগুলো 50-54 বছর ধরে শুনতেছে, এগুলো একটা ওয়ার্ক করে না। তো ফলে আপনার এখানে সংস্কারের মূল ব্যাপারটা যেটা হবে সেটা হলো জনগণকে ক্ষমতার সাথে সম্পর্কায়িত করা, এবং জনগণকে ক্ষমতার সাথে সম্পর্কিত করার একটা অন্যতম প্রধান সিঁড়ি বা স্টেপ হলো নির্বাচন। আচ্ছা, এই নির্বাচন নিয়ে আপনার আরেকটা প্রশ্ন, দ্বিতীয় এবার আপনি পিআর এর এটা বলি। প্রথম কথা হলো পিআর এর জিনিসটাই যে আরেকটা আসছে নির্বাচন। আমি এইটা নিয়ে আমি আগের প্রশ্নের সাথে একটু মিলাই করি, তাহলে আপনি একটু ছোট করে উত্তর দিলেই হবে। সেটা হচ্ছে যে পিআর নিয়ে অনেক আলোচনা আমরা শুনেছি, আপনি একটু সংক্ষেপে বলবেন যে এখন প্রায়োগিকভাবে কি আগামী জাতীয় নির্বাচন পিআর এ সম্ভব? বাংলাদেশে পিআর এর কোনো বাস্তবতা নেই। পিআর আপনি কেমনে পিআর বাস্তবতা থাকতো যদি আপনি আওয়ামী লীগের ব্যাপারে একটা পার্মানেন্ট সলিউশন করতে পারতেন। পিআর নিয়ে আলাপটা তখন তুলতে পারেন। পিআর নিয়ে এই মুহূর্তে আলাপ তো একটা প্রিমেচিওর আলাপ। আপনি আওয়ামী লীগের এন্টার মিডিয়া ইন্ডাস্ট্রি রয়ে গেছে, কালচারাল ব্লক রয়ে গেছে, ইন্ডিয়াতে তারা প্রোটেক্টেড, ওখানে অফিস খুলে কার্যক্রম চালাচ্ছে, এখানে তাদের হ্যাঁ আপনার তৃতীয় চতুর্থ শ্রেণীর সফট আওয়ামী লীগারগুলো অ্যাক্টিভলি গলা ফুলে কথা বলতেছে, কাজ করতেছে। সো আপনি এই অবস্থায় যখন পিআর দিবেন, পিআর দেওয়া মানে এই পিআর বুদ্ধিটা যারা এখানে ভারত বিরোধী রাজনীতির এজেন্ট দাবি করে নিজেদের, তারা এই ভারতীয় বুদ্ধিটা কেন নিয়ে নাচানাচি করতেছে? এটা আমারও কোশ্চেন, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এটা সিম্পলি তারা মনে করতেছে, দেখেন এই যে অনেক সময় কি আপনার ক্ষুদ্র লাভের জন্য 96 সালে আপনি ভুল বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের ক্ষমতা নেওয়ার কথা ছিল না। 75-এর পরে বাকশাল দেখার পরে এখানে রক্ষী বাহিনী আপনার গণহত্যার পরে রক্ষী বাহিনীতে শুধু গণহত্যা করেন, সিভিল ওয়ার চালাচ্ছে, 30,000 ব্রাইট ছেলে মেয়েদের মেয়েরা ফেলছে এখানে। তো এরপরে আওয়ামী লীগের ব্যাপারে মানুষ সিদ্ধান্ত নিয়ে নিছিল, সেটাকে আবার এই যে আপনার এটাকে বলে যে মানে পলিটিক্যাল ইউজ অফ দ্য ইমোশন এবং কালচার অফ পলিটিক্যাল ইমোশন, এই যে আবেগের রাজনীতি, এদের দেখবেন কোথায় কোথায় 71-এর ব্যাপারে একদল কাইন্দা দেয় এবং 71 বিরোধী সমস্ত আচরণ করে। বাংলাদেশে পাকিস্তানপন্থী দল হলো আওয়ামী লীগ, কিন্তু তাকে আপনার এখানে মুক্তিযুদ্ধের এজেন্ট বানানো হয়েছে। এই যে প্রক্রিয়াগুলো কারা বানাচ্ছে, কারা পাকিস্তানপন্থী দল কেন বললেন? আমি একটু এটা শুনতে চাই। সেটা কি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে? না না, ওটার জন্য না। পাকিস্তানপন্থী দল হলো আপনার পাকিস্তান এখানে কি করছে, মুসলিম জাতীয়তাবাদ হবে, ইসলামী একটা শাসনতন্ত্র হবে বইলা শোষণ চালাইছে। তো পাকিস্তান আওয়ামী লীগ কি করছে, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবিক মর্যাদা সব হবে বইলা গণহত্যা চালাইছে, লুটপাট করছে, একই জিনিস। পাকিস্তান যেভাবে তার কমিটমেন্ট রাখে নাই ক্ষমতায়, যে আওয়ামী লীগ তার কোনো কমিটমেন্ট রাখে না, মানে চরিত্রের দিক থেকে, ক্ষমতার চরিত্রের দিক থেকে একই জিনিস দুইটা। মানে সবচেয়ে পাকিস্তানি আচরণ যেটা, ভুট্টোর মতো আচরণ, আইয়ুব খানের মতো আচরণ, হাসিনার আচরণের সাথে তফাৎ কি? বা আপনার মুক্তিযুদ্ধের অবদান কি? মুক্তিযুদ্ধের অবদান মুজিব জিন্নাহ এভিনিউর নাম মুজিব এভিনিউ হওয়া, এই তো লুটপাট করা, এই তো জিনিসটা। তো মানে মোটা দাগে আমি বলতেছি, এখানে আরো কিছু বিষয় আছে, আমি আপনার কাছে আরো এই দিক থেকে আমি বলি ফলে এখন এই যে একটা পিআর এর বুদ্ধি আপনারা আবিষ্কার মানে ধারা করে আনলেন, আবিষ্কার তো না, ভাড়া করে আনলেন, এটা আপনাদের নিজেদের সর্বনাশ, দেশের সর্বনাশ। এবং এখানে যে গণতান্ত্রিক উত্তরণ, সেই উত্তরণের পুরো প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার
একটা প্রক্রিয়া আকারে আপনারা পিআরের কথা বলছেন। আমি আরও একটু পিআর নিয়ে প্লাস এই নির্বাচন নিয়ে জুলাই সনদ নিয়ে আপনার কাছে জানতে চাবো। তার আগে আমি একটু শামীম ম্যাম আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনার যে কথাটি আমি আগেই বলছিলাম যে জুলাইতে যখন অভ্যুত্থানের আগে যখন আন্দোলন চলে, কোটা বিরোধী আন্দোলন থেকে এটি পরবর্তীতে সরকার পতনের শেখ হাসিনা পতনের এক দফা দাবিতে যে ঠেকে, এবং সেই রকম একটি আন্দোলনের মুহূর্তে হঠাৎ করে আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন বিভাগের চেয়ারম্যান, বাংলা বিভাগের চেয়ারম্যান, তিনি তার নিজের রুম না, ডিপার্টমেন্টের চেয়ারম্যানের রুম থেকে তিনি তখনকার যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিটা নামিয়ে ফেললেন এবং তিনি বললেন, যার হাতে আমার শিক্ষার্থীদের রক্ত, যিনি ফ্যাসিস্ট, তার ছবি আমার দেওয়ালে ঝুলবে না। আপনি সেই ম্যাডাম যিনি ওই আন্দোলনের মুখে ওই ফ্যাসিবাদী শাসনের আমলেও এরকম একটি কাজ করেছিলেন। আপনার কাছে সেই ঘটনা এদেশের মানুষ জানে, আমি সেই ঘটনাটি খুব বড় করে জানতে চাই না। সেই যে আকাঙ্ক্ষায়, যে ইচ্ছায়, যে স্পিরিটে আপনি এই কাজটি করেছিলেন, শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন, সেই সারা রাত যখন অন্ধকার ছিল তখনও আপনারা শিক্ষার্থীদের সামনে ঢাল হয়েছিলেন, সেই আন্দোলনের দিনগুলোতে আপনাদের যে প্রত্যাশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, নিশ্চয়ই এক বছরে সেটি পূরণ হবে না, কিন্তু এই এক বছরে যেটুকু পূরণ হয়েছে সেটুকে আপনি সন্তুষ্ট কিনা? আচ্ছা, এর আগে আমি একটু আগে থেকে আসি যে দেখেন যে জনগণের দ্বারা যখন একটি সরকার নির্বাচিত হবে, সেই সরকার কিন্তু জনগণের প্রতি একটা দায়বদ্ধতা থাকবে। হ্যাঁ, কিন্তু এতদিন আমরা গত 15-16 বছর যে সরকারকে দেখে এসেছি, তারা কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত না, যার ফলে দেখা যায় যে জনগণকে তারা কখনোই মানুষ হিসেবে ধরে নাই। হ্যাঁ, যার জন্য আমরা গত 15-16 বছর ধরে দেখব যে মানুষের উপর কি পরিমাণ নির্যাতন চালিয়েছে নির্বিচারে, সেখানে খুন, গুম, হ্যাঁ, দমন পীড়ন, হ্যাঁ, ক্রস ফায়ার, হ্যাঁ, ভোটাধিকার থেকে বঞ্চিত করা, হ্যাঁ, তারপর হলো বাক স্বাধীনতা হরণ করা। দেখেন যে যদি সরকারের কেউ সমালোচনা করেছে, সাথে সাথে তাকে কারাগারে নিয়েছে, নয়তো গুম করে দেওয়া হয়েছে বা ক্রস ফায়ারে নেওয়া হয়েছে, কারো চাকরি চলে গিয়েছে। এই যে নির্যাতনগুলি যে আসলে ওনারা চালাচ্ছিলেন গত 16 বছর ধরে প্রায়, হ্যাঁ, এইটারই কিন্তু আমরা প্রতিফলনটা দেখি হলো এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানটা, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেখেন যে একটা ন্যায্য আন্দোলন, যেটা কোটা সংস্কার আন্দোলন ছিল, সেই কোটা সংস্কার আন্দোলনটাকে আমরা দেখলাম যে এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার যে দলীয় দোসররা আছে এবং তার যে পেটুয়া বাহিনী, সেই ছাত্রলীগ ছিল, তারা নানানভাবে উস্কানি দিয়ে সেটাকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল যে সারা বাংলাদেশটা আসলে রণক্ষেত্রে পরিণত হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো দেখেন যে নির্বিচারে কিভাবে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে এবং 4 বছরের শিশু থেকে শুরু করে পথচারী বলেন, শিক্ষার্থী বলেন, রিক্সাওয়ালা বলেন, সাংবাদিক বলেন, কেউই কিন্তু তাদের হাত থেকে রেহাই পায়নি। এমন দেখেন যে ঘরে যারা ছিল তারাও কিন্তু নিরাপদে ছিল না। হ্যাঁ, এই যে জায়গাগুলি তৈরি করেছে, হ্যাঁ, এই জায়গা থেকেই আসলে আমাদের ক্ষোভটা ছিল। আর আমার মনে হয়েছে যে এই যে তিনি নির্বিচারের এবং হত্যা চালাচ্ছেন, যে এবং জনগণের ট্যাক্সের টাকায় যে বাহিনী চলে, তাদের দিয়েই কিভাবে আমাদের শিক্ষার্থীদেরকে বা পথচারীদেরকে বা জনগণকে হত্যা করেছে এবং হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, এগুলি আসলে বাংলাদেশের একটা স্বাধীন বাংলাদেশের দিক থেকে আমি বলবো যে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে। হ্যাঁ, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে যার হাতে এত মানুষের রক্তের দাগ লেগে গিয়েছে, তার আসলে এই জায়গাটাতে, অর্থাৎ প্রধানমন্ত্রীর জায়গায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। আমি সেই জায়গা থেকে তার ছবিটা আমি নামিয়ে ফেলি এবং তার উপর আমি একটা অনাস্থা প্রকাশ করি প্রথম। সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে আমার এমন একটা কিছু করা উচিত যে উনি যা করছেন সেটা আসলে আমাদের দেশের মানুষের জন্যে যে কতটা ভয়ঙ্কর, হ্যাঁ, এবং কত সেটা তো আইন পরিপন্থী ছিল, আপনি যেটা করেছিলেন। আইন না, দেখেন যে এইটা আসলে একটা পরিপত্র ছিল মন্ত্রী পরিষদ থেকে। হ্যাঁ, বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের যে হেড, তার অফিসে লাগানোর জন্য। দেখেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসলে হেড হইল ভিসি। হ্যাঁ, ওই ভিসির অফিসে থাকতে পারে। হ্যাঁ, কিন্তু আসলে চেয়ারম্যানের এতে থাকতেই হবে এরকম কোনো রাইট নাই, কিন্তু সেটাও কোনো কথা না। কিন্তু আমি আসলে তাকে নামিয়ে দিয়ে তার উপর আসলে অনাস্থা জ্ঞাপন করেছি। আমার মনে হয়েছে যে তার এখানে থাকার আসলে কোনো রাইট নাই। আর একটা ছোট্ট কোশ্চেন এই প্রসঙ্গেই, তারপর আমরা একটু বিরতিতে যাব। সেটা হচ্ছে যে আপনার কাছে এমনি কি মনে হয় যে
দেওয়ালে মোট মানে যাদের প্রতিষ্ঠানের প্রধান বা প্রতিষ্ঠানের দেওয়ালে মোট কয়জনের ছবি থাকলে ভালো হয়, মোট কতগুলো ছবি হলে ভালো হয়, নাকি ছবি না থাকলে ভালো হয়? আমার মনে হয় কি জানেন, দেখেন আমি এই কথাটা আরো এক জায়গায় বলেছি, যে এই যে ছবি রাখার ব্যাপারটা, হ্যাঁ, যে আপনি দেখেন যে এই যে শেখ মুজিবকে কোথায় নামিয়ে আনা হয়েছিল আসলে, হ্যাঁ, যে প্রাইমারিতে আপনি দেখবেন প্রাথমিক বিদ্যালয়ে যে শপথ করানো হতো, যেটা সৃষ্টিকর্তার নামে শপথ করানো হতো, সেটা দেখেন যে বঙ্গবন্ধুর নামে শপথ, হ্যাঁ, যেটা কিভাবে সম্ভব আসলে দেখেন একজন ব্যক্তিকে মানে কতটা তুষামুত করতে করতে যে ফ্যাসিস্ট হাসিনা এমন একটা জায়গায় নামিয়ে এনেছেন যে আসলে উনি মনে করছেন যে উনি দেবতা তুল্য, আসলে মানুষ তাকে আসলে দেবতা তুল্য মতো মনে করেইনি, বরং তার যতটুকু সেই 7ই মার্চের শুধু একটা ভাষণে উনি যা অর্জন করেছিলেন সেটাও ধূলিসাৎ হয়ে গিয়েছে, এবং সেটাও শেখ হাসিনার কারণে। আমার মনে হয় যে এই ছবি না থাকাই ভালো, যে আসলে আপনি যাকে সম্মান করবেন তিনি থাকবে আপনার হৃদয়ে। এক্স্যাক্টলি। নির্বাচনে যখন আমরা দেখলাম জাতির উদ্দেশ্যে 5 আগস্ট প্রধান উপদেষ্টা তার ভাষণ দিলেন, সেখানে তিনি আরও স্পষ্ট করলেন, যদিও উনি অনেক দিন ধরে স্পষ্ট করছেন, শেষ স্পষ্টটা এতটুকু যে নির্বাচন কমিশনকে এখন চিঠি দেওয়া হবে। নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে, নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে, বলা হচ্ছে আজকে যতটুকু আমরা জানি যে 80,000 সেনাবাহিনীর সদস্য নিয়োগ করা হবে। গতকাল আমরা শুনেছি 40,000 পুলিশের বডি ক্যামেরা তারা হয়তো কিনবেন, আমদানি করবেন, সেটি শুনেছি। এর বাইরে নির্বাচনের বলা যায় যে এক ধরনের সীমানা পুনর্নির্ধারণের কাজ চলছে। আরপিও যেটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, সেটিরও সংস্কারের জন্য আজকে মুলতবি বৈঠক এখন পর্যন্ত চলছে। এই যখন বাস্তবতা, তখন আমরা জুলাই ঘোষণাপত্রও দেখলাম, যে জুলাই ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা বললেন যে এই যে জুলাইয়ের যে ব্যাপার এবং এই স্বীকৃতিগুলো এবং সবগুলো সেটি পরবর্তী সংসদের মাধ্যমে একটি বৈধতা পাবে। আমার প্রশ্নের জায়গা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, কিন্তু যেটির ভিত্তিতে নির্বাচন হবে বা নির্বাচন পরবর্তী সংসদ কিভাবে পরিচালিত হবে বা নির্বাচন পরবর্তীতে সংস্কার কতটুকু হবে না হবে, সেই জুলাই সনদে রাজনৈতিক দলগুলো এখনও সই করেনি, এবং সেটি কোনো এখনও অজানা কারণে, যেহেতু পাবলিকলি মানুষ জানে না, আটকে রয়েছে। তো এটি আটকে রেখে নির্বাচন হবে না, এটি খুব দ্রুত সমাধান হওয়ার পরে নির্বাচন হবে, এই বিষয়ে আপনি দেখেন। প্রথম কথা হইল, আমরা যদি গণতন্ত্র মিন করি, নির্বাচনবিহীন একটা ঘন্টাও থাকাটা হইল গণতন্ত্রের ইন্ডেক্সে নাইমা যাওয়া। জি। ফলে সেখানে আপনি নির্বাচনের সাথে অন্য শর্ত যখন জুড়ে দিবেন, তার মানে বুঝতে হবে আপনি গণতন্ত্র মিন করেন না। ফলে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, নির্বাচনকে কোনো শর্তাধীন করা বা শর্তের আওতায় রাখার কোনো সুযোগ নেই। জুলাই অভ্যুত্থান, জুলাই চার্টার, জুলাই ঘোষণাপত্র, এগুলো একটা পলিটিক্যাল সেটেলমেন্টের বিষয়। দেখেন অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটনাটা কি ঘটছে এটা আমরা মানে বুঝতে পারতেছি না, মানে যারা সরকারে আছে এবং যারা বাইরে আছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে। আচ্ছা, কারণ কোনো কনস্টিটিউশনাল ধারাবাহিকতার মধ্যে এই নিয়ম নাই যে প্রধানমন্ত্রী পালাই যাবে না, তারপর দেশ কিভাবে চলবে। কনস্টিটিউশনে মানে অনির্বাচিত কেউ থাকতে পারবে তাও নাই। তার মানে আপনি একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আছে। এক্স্যাক্টলি। তো সেইখানে আপনার সংস্কার শুধু না, পুরা রাষ্ট্রের সবকিছুর পুনর্গঠন লাগবে। এখন মানুষের মধ্যে হতাশা কেন? এবং এই হতাশা পরিকল্পিতভাবে রাষ্ট্রকে অকার্যকর করে আওয়ামী লীগকে নর্মালাইজ করার একটা প্রকল্প। কারণ দেখেন আওয়ামী কাঠামোটা আপনি রেখে দিচ্ছেন পুরাপুরিভাবে। এই যে আপনি গতকালকের পত্রিকা রিপোর্টও যদি দেখেন, দেখবেন যে প্রায় অর্ধশতাধিক আওয়ামী সচিব, একটা আমলা প্রজাতন্ত্রী বাংলাদেশ, একটা ইনঅ্যাক্টিভ গভর্নমেন্ট আমাদের উপর চাপাই দিচ্ছে। এদিক দিয়ে আওয়ামী বুদ্ধিজীবীরা, হ্যাঁ, যারা এখন আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল মনে করে, কোন ধরনের রাজনৈতিক বুঝ তাদের আছে আমি জানি না, হ্যাঁ, তাদেরকে তো প্রাইমারি স্কুলে পাঠানো উচিত আবার শুরু থেকে, রাজনীতি বলতে কি বোঝায় এটা শেখার জন্য। রাজনীতি এবং আওয়ামী লীগ কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। আওয়ামী লীগ একটা গণহত্যাকারী ফ্যাসিস্ট আইডিওলজি, এটা ট্রাইবাল পলিটিক্স করে, যেটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত হয়েছে, সেইটাকে রাজনৈতিক দল এবং সেটা সহ একটা ইনক্লুসিভ ইলেকশনের আলাপ যে বুদ্ধিজীবীরা দেয়, আমি তো মনে করি তাদের রাজনীতি শেখানোর জন্য তাদেরকে প্রাইমারি স্কুলে আবার শুরু থেকে যাওয়া উচিত। রনি ভাই একটু ইন্টারাপ্ট করি, সেকেন্ড পয়েন্টটা থাকলো, আমি প্রথম পয়েন্টটা একটু ইন্টারাপ্ট করি। সেটি হচ্ছে যে অনেক আমলা যারা আওয়ামীপন্থী এবং ফ্যাসিলিটেট হয়ে যে আওয়ামী লীগ ছিল সে আওয়ামী লীগ হয়ে গেছে, এত বড় একটা আমলা বাহিনীকে আপনি ওএসডি করে বা বাদ দিয়ে আপনি বিপ্লবী সরকার ছাড়া কিভাবে দেশ চালাবেন? বিপ্লব না, আপনি দেখেন, যেটা বলতেছিলাম আপনার প্রশ্নের উত্তর আসবে এখানে। ওকে, তার মানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তো আপনি সেকেন্ড রিপাবলিকে প্রবেশ করে গেছেন। কারণ এখন আপনি সেকেন্ড রিপাবলিকে প্রবেশ করে গিয়ে আপনি পুরোনো স্ট্রাকচারের মধ্যে ফাংশন করতে গিয়ে এই অ্যাংজাইটি তৈরি করছেন, এই হতাশা তৈরি করছেন। ফলে আপনার প্রথম কাজ ছিল, সচিবরা তো রেডি ছিল, তারা 5 তারিখ থেকে 8 তারিখ তারা তো
আতঙ্কিত ছিল এবং তারা অপেক্ষা করছিল কখন তাদেরকে আপনার বিতাড়িত করার লেটার দেওয়া হবে। বাংলাদেশে দেখেন ঘনবসতিপূর্ণ দেশ, এখানে ইউনিভার্সিটিগুলো তো বেসিক্যালি বিসিএস কোচিং সেন্টার হয়ে গেছে, লাইব্রেরির সামনে লম্বা লাইন তো দেখেন। তো এখানে নতুন চাকরি প্রার্থীর অভাব নেই এবং পুরানা লোকজন, অভিজ্ঞ লোকজনের অভাব নেই। হ্যাঁ, আপনি এখন বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন না, আপনি ধরেন আপনার ট্রেন্ড ছাড়া, আপনার ডিপ্লোমেট ছাড়া রাষ্ট্রদূত বানানোর তো ধরেন নিয়ম নাই, নিয়মের মধ্যে আছে, কিন্তু আপনি এখন বানাচ্ছেন না নানা জায়গা থেকে এনে। হ্যাঁ, নানা কয়েকটা দেশে আপনি নিয়োগ দিচ্ছেন বাইরে থেকে, অনেকগুলো দেওয়া হয়েছে না, আপনি জানেন। তো আপনার সেটা তো একটা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ পোস্ট এবং হাইলাইট একটা প্রফেশনাল পোস্ট, আপনি সেটা নিয়োগ দিচ্ছেন। তো আপনার সচিবালয়ে সমস্যা ছিল কি? লোকজন নাই, এটা তো কথা সত্য না, প্রচুর লোকই আপনি পাইতে পারতেন। আবার হলো যে আপনার লোকজন পাওয়ার ক্ষেত্রে আপনি একটা প্রক্রিয়া নিতে পারতেন, দ্রুত একটা আপনার নিয়োগের দিকে যেতে পারতেন বা দ্রুত একটা পরীক্ষার দিকে যেতে পারতেন। অনেকগুলো অপশন ছিল, এটা অপশন ছিল না সেটা না, অনেক অপশনই ছিল। আমরা এগুলো পরীক্ষা করিনি, আমরা এগুলো ট্রাই করিনি। কেন করি নাই? সেটা হলো যে এখানে শুরুতেই এই গভর্নমেন্ট যেটা গঠিত হয়েছে অভ্যুত্থানের শক্তির মধ্য দিয়ে 2-4 জন সদস্য ব্যতীত আপনার বাকিরা ওল্ড করাপ্ট ইস্টাবলিশমেন্টের পার্ট আকারে ক্ষমতায় আসছে। এই জন্য কবি বলেছেন, বিপ্লব হোক বা না হোক ক্ষমতায় সবসময় এলিটরা থাকে। এই যে এলিট চক্র, এখান থেকে বের হইতে হবে আমাদের। ক্ষমতার সাথে জনগণের সম্পর্কের কথা বলি, হ্যাঁ, সেটা একমাত্র পথ কি? তাহলে নির্বাচন। নির্বাচন মানে কি? ভোটাধিকার নিশ্চিত করা। তো তার মানে এখন আপনার এখানে দেখেন আলোচনা অনেক দিকে ছড়াই গেল, এটা যদি একটু টাইনা ধরি আরো অনেক বিষয় আছে সেদিকে যাব। তাহলে আপনার দেখা যাচ্ছে যে আমাদের এখানে যেই ধরনের প্রক্রিয়া, একটা আপনার অভ্যুত্থানের পরে যে ধরনের আইনি কাঠামোর মধ্যে দিয়ে আপনি দেশকে মানে পুনর্গঠন করবেন, শুধু সংস্কার না, তার 1 নাম্বার কাজ হলো আপনার ক্ষমতার দিক থেকে জনগণের ব্যাপারটা আগে চিন্তা করা। এইটা মাথায় রেখে আপনি যদি আগান তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমরা অভ্যুত্থানের পরে জনগণ না, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল যে ক্যাবিনেট কিভাবে সাজাবো। ক্যাবিনেট যখন গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন অভ্যুত্থানের যে স্পিরিট, যে ঐক্য, হ্যাঁ, যে গৃহবধূ, প্রাইভেট স্কুলের ছাত্র, হ্যাঁ, নির্বিশেষে সাধারণ জনতা, শ্রমিক নেমে যে আসলো, তাদের সাথে সরকারের দূরত্ব তৈরি হয়ে যায়, যেটা এখন হয়েছে, ফলে হতাশা তৈরি হয়েছে। এই জন্য আমাদের প্রথম দরকার হইল জনগণের সাথে ইমিডিয়েট রাজনৈতিক দলগুলোর কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সুখ দুঃখে হাজির থাকা। এবং এখানে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন ছাড়া এই সরকার দিবেটা কি? আর তো দেওয়ার কিছু নেই, নির্বাচনটাই দেওয়ার বাকি আছে। এবং এটা দিলে বললাম তো সমস্ত সংস্কারের প্রধান কাজটা হবে। এখন আরেকটা জিনিস আলাপ আমাদের করতে হবে, দেখেন আমাদের এই যে হাসিনার ফ্যাসিবাদটা ছিল, এটা অ্যাট দ্য সেম টাইম এসেনশিয়ালি এটা একটা সাংবিধানিক ফ্যাসিবাদ ছিল। এবং আমাদের এই যে সংবিধানের কাঠামো, আমি কিন্তু একটু আগে বলছি আমরা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আছি। আপনার সংবিধান সংস্কার একটা কমিশনও করা হয়েছে, তারপরে হইলে একটা নির্বাচিত অবস্থার মধ্যে গিয়ে তাহলে এই সংবিধান সংস্কার করা এবং এই পুরার এটা নতুন করে আপনার এক ধরনের প্রণয়ন করতে হবে, বা এই কাঠামোর মধ্যে অনেক নতুন ধারাটারা যুক্ত এবং জুলাই ঘোষণাপত্র সেটার একটা অংশ হবে যেটা ঘোষণা করা হয়েছে। তার মানে কি এই সংবিধানের এন্টার যে আপনার এতদিনের যে প্রপোজিশনটা, এটা চেঞ্জ হবে, পরিবর্তিত হবে। এটা রেডিক্যালি চেঞ্জ হবে না আপনার এটা আপনার সংস্কারমূলক চেঞ্জ হবে, মডিফাইড হবে, সেটা দেখতে পারবে, সেটা আমরা ভবিষ্যতে দেখতে পারবো। মূলনীতিও চেঞ্জ হবে, মূলনীতিও চেঞ্জ হবে, মূলনীতিও চেঞ্জ হবে। তার মানে কি সংবিধানের যে মুজিববাদী ঐতিহ্য, ফ্যাসিবাদী ঐতিহ্য, এই সংবিধানটা তো একটা টুঙ্গিপাড়ার দলিলে পরিণত হয়েছিল। তার পরিবারকে প্রোটেকশন দেওয়া, এই সেই ইতিহাস, মুজিবরে নিয়ে প্রশ্ন তোলা যাবে না, হ্যাঁ। তো ফলে এটা তো একটা মুজিবতন্ত্র কায়েমের সাংবিধানিক ডকুমেন্ট আকারে ছিল সংবিধানটা, তাই না? এখন এই সংবিধানের সাথে জনগণের কোনো সম্পর্ক আছে কিনা দেখবেন। শিক্ষিত জনগণ, আমি যারা পড়াশোনার সুযোগ পাই নাই তাদেরকে মূর্খ বলি না, অশিক্ষিত বলি না, মানে পড়াশোনার বাইরে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিমান লোক আছে, কিন্তু শিক্ষিত লোকজনের 5% আপনি দেখবেন না যে সংবিধানের সাথে সম্পর্ক আছে। কেন নাই? কারণ এইটাকে আপনারা ডাউস আইনের কিতাবের বই বানাইছেন, যে এই জন্য আমাদের রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক যে নাই, 54 বছরে হইল না। কেন হইল না? সাংবিধানিকভাবে আপনি জনগণকে বিচ্যুত করছেন, সাংবিধানিকভাবে আপনি প্রতিষ্ঠিত করছেন মুজিবতন্ত্র, হাসিনা পরিবারের স্বার্থ সংরক্ষণ করছেন। ফলে আমাদের এই যে সংবিধান, ডাউস কিতাব 250 পাতার বই, এটা দরকার নেই। একটা 8 থেকে 16 পাতার একটা, আমি ফ্যাসিজম তো এই সংবিধানের দোহাই দিয়ে দিয়ে ফ্যাসিজম চালু করেছে, এই জন্য এটা সাংবিধানিক ফ্যাসিবাদ বলছি আমরা। ফলে সংবিধান যেটা জনগণ ওন করতে পারে, ক্লাস 8-এর একটা লোক যে বুঝতে পারবে যে এখানে তার মর্যাদাকে প্রোটেক্ট করা হয়েছে, এরকম একটা সংবিধান 16 থেকে 8 পাতা যথেষ্ট। এইবার নির্বাচিত সংসদ যখন যারা আসবে তারা তাদের মতো করে আইন বানাবে, এবং সেই আইন বানানোর ক্ষেত্রে এই যে একটা কমন ডিক্লারেশন, কমন যে প্রপোজিশন, এটা স্পিরিচুয়াল ডকুমেন্ট অফ দ্য পিপল, যেটা সংবিধান বলছি আমি, 8 থেকে 16 পাতা, এটার সাথে সাংঘর্ষিক হবে না, এটা জাস্ট দেখে নিন। ফলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা
এখানে আমাদের এন্টার যে সাংবিধানিক ঐতিহ্য, দেখেন সংবিধানের একটা দিক থাকে, সংবিধানের শুধু লিগ্যাল দিকটা থাকে না, একটা থাকে সংবিধানের হলো এথিক্যাল প্রিন্সিপাল বলে একটা ব্যাপার আছে। আমাদের সংবিধানের এথিক্যাল প্রিন্সিপাল হলো মুজিবতন্ত্র, মুজিবীয় আবেগ। ফলে এই জায়গা থেকে একটা জনগণের সংবিধানের কথা যদি আমাদের চিন্তা করতে, এটা তো একটা সুবর্ণ সুযোগ যে আমরা চিন্তা করতে পারি না যে এরকম একটা সাংবিধানিক কাঠামো যেখানে যেই সংবিধানটা, যে বক্তব্যটা, যে বয়ানটা সমস্ত মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ওন করবে, এবং যেটা বোঝার জন্য কোনো উকিল মুক্তার হওয়ার দরকার নেই। কিন্তু আপনার সংবিধানটা এমন একটা টেকনিক্যাল ডকুমেন্ট বানাই ফেলছেন যে এটা তো আইনজীবীদের ব্যাপার। আচ্ছা রনি ভাই, আপনাকে একটা প্রশ্ন ফলে করে এই জন্য জনগণ থেকে রাষ্ট্র ক্ষমতাকে বিচ্ছিন্ন করার এই যে ডকুমেন্ট সংবিধানের মধ্যে দিয়ে করা হয়েছে, এটা আত্মঘাতী প্রবণতা। আপনি যদি রিয়েলি জনগণের রাষ্ট্র মিন করেন, তাহলে আগে এই যে সাংবিধানিক সংস্কারের কথা আমি বলছি, তার আগে দার্শনিক ভিত্তি যেটা, হ্যাঁ, সাংবিধানিক সংস্কার মানে ডকুমেন্ট দেখবে না জনগণ, জনগণের সাথে সম্পর্ক হবে জনগণের ভাষায়, জনগণের আবেগ, ইমোশন, তার মূল্যবোধ, তার স্পিরিচুয়ালিটি, তার বিলঙ্গিং, এগুলোকে রিফ্লেক্ট করে এরকম একটা পয়েট্রিক দোতনা সমৃদ্ধ 8 থেকে 16 পাতার একটা ডকুমেন্ট থাকবে। সেটা অলমোস্ট বেশিরভাগ একদম একমত, মুখস্থ থাকবে। এবার সংবিধান করবে আইনসভা, জনগণ নির্বাচিত প্রতিনিধি। কারণ দুনিয়া চেঞ্জ হয়, মানুষ মরণশীল এবং বাইচা থাকলে পরিবর্তন হয়। আজকে আপনি যত বড় আইনই করেন না কেন, 2 দিন পরে দেখবেন যে টেকনোলজির প্রভাবে আপনার রিয়েলিটি চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ করা পরিবর্তন হচ্ছে। ফলে আইনের কাঠামো থেকে সংবিধানকে বের করা, সংবিধান একটা পলিটিক্যাল ডকুমেন্ট, জনগণের ডকুমেন্ট, এটা একটা, আর আইন করবে জনগণের নির্বাচিত প্রতিনিধি। এই দুইটা জায়গা আমরা 54 বছরও ঠিক করতে পারি নাই, না করে আমরা সংবিধানকে একটা টেকনিক্যাল এক্সপার্টিজের ব্যাপার বানাই ফেলছি। এইখানেই মনে হয় রাষ্ট্রের ক্ষমতার সাথে জনগণের দূরত্ব কায়েম হয়ে গেছে একটা আনুষ্ঠানিকভাবে। ফলে এই দিক থেকে আমি মনে করি এটা দাবি তোলা উচিত। আমি এই জন্য আলাপটা ডিটেল এখানে করলাম, যাতে মানুষ এটা নিয়ে চিন্তা করতে পারে, যাতে আমরা আরো আমার চিন্তার খোরাক আরো আছে। আমি সাংবিধানিক এই কাঠামোর কতটুকু পূজনীয় বা এটা কতটুকু হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, সেটি আগে ব্যবহৃত হয়েছে না এখনো হচ্ছে, সেই প্রশ্নটা আপনার কাছে পরে করব। তার আগে আমি একটু ম্যাম আপনার কাছে জানতে চাই, জুলাইতে আপনারা আন্দোলনে আমরা দেখেছি, সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেমন তাদের শিক্ষার্থীরা যেমন মাঠে নেমে এসছে, ঠিক তেমনি আমরা দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটি, বিশেষ করে কমপ্লিট শাটডাউনের প্রথম দিন তাদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মাদ্রাসার শিক্ষার্থী সবাই অতি ডান অতি বাম সবাই একত্রিত হয়ে আন্দোলন করেছে। স্বাভাবিকভাবে শেখ হাসিনা পতন হয়েছে, তাদের ভিতরে সম্পর্ক আগের মতো থাকবে না, কিন্তু এত বৈরিতা এখন কেন? আচ্ছা, দেখেন আসলে তখন কিন্তু আমাদের আন্দোলনটা কিন্তু ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। হ্যাঁ, যে একটা পর্যায়ে হয়তো দেখেছেন যে ডিবি যখন সমন্বয়কদের ধরে নিয়ে যায়, একটা পর্যায়ে তারা প্রত্যাহার করতে বাধ্য হয়। হ্যাঁ, এবং সেটা মিডিয়ার সামনে তারা বলে। তো যখন তারা এই কথাটা বলে, তখন আমরা কিন্তু কিছু সংখ্যক মানুষ বুঝে গিয়েছিলাম যে এটা আসলে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে। সেই সময়ে কিন্তু যে ওইদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে ওঠে। সেদিন আমরা 4 জন শিক্ষক ছিলাম, 50-60 জন শিক্ষার্থী ছিল। এর মধ্যে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যা আশেপাশে ছিল, ড্যাফোডিল, তারপর সিটি বিশ্ববিদ্যালয়, সাভার কলেজ, গণ বিশ্ববিদ্যালয়, তারপর জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ, আর অন্যদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভীষণ উত্তাল হয়ে ওঠে। যদি ওরা আগেও ছিল, কিন্তু সেদিক থেকে আর অনেক বেশি উত্তাল হয়ে ওঠে। কিন্তু দেখেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা ছিলাম, আমার মনে হয়েছে যে আমরা 6 আগস্ট থেকে আমরা বৈষম্যের শিকার হচ্ছি নানানভাবে। হ্যাঁ, কিরকম? যেমন ধরেন যে আপনি একটা ছবি দেখেছেন কিনা, যেহেতু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটা ছবি কিন্তু খুব ভাইরাল হয় যে এক পাশে হলো একদম হিজাব পরা, বোরকা পরা একজন নারী, আর পাশেই হলো টি শার্ট পরা আরেকজন নারী, হ্যাঁ, লাঠি হাতে। তো তখন কিন্তু এই ছবি নিয়ে কিন্তু কারো মনে কোনো প্রশ্ন জাগে নাই যে কেন এই ধরনের পোশাক বা হ্যাঁ। কিন্তু এরপরেই দেখেন 6 আগস্টে কিন্তু সেই নারীর পোশাকের উপর প্রথম আঘাতটাই আসলো সেই কক্সবাজারে। হ্যাঁ, যে কেন নারী এরকম পোশাক পরলো। এটা শুধু সেই দিনের ঘটনা না, যে আমরা যদি দেখি যে পরপরই কিন্তু নারীর উপর নৃশংসতা কিন্তু চালানো হয়েছে সেই পোশাকের দোহাই দিয়ে। হ্যাঁ, তারপরে দেখেন যে এই ঘটনাটা আপনাদের খুব মনে থাকবে যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী, হ্যাঁ, যে সে হলো গ্রন্থাগার বাইন্ডার, হ্যাঁ, সে একজন ইউনিভার্সিটির শিক্ষার্থীকে বলছে সে কেন ওড়না পড়ছে না, এবং সেটা নিয়ে ভীষণ উত্তাল হয়ে উঠলো। এবং এই নারী যখন এই বাইন্ডারের বিরুদ্ধে যখন মামলা করলো, তখন দেখলেন যে কিভাবে তাকে থানা থেকে ছাড়িয়ে আনা হলো, তাকে গলায় মালা দিয়ে, হ্যাঁ, মাথায় পাগড়ি দিয়ে। এইগুলি কিন্তু দেখেন যে আমাদেরকে কিন্তু একটা বাণী দেয়
যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি বা কি হচ্ছে, আসলে কেমন বৈষম্যটা তৈরি হচ্ছে। এটা হলো একটা। আবার দেখেন যে 1 তারিখে খুব মার্চ, এটা হলো মার্চের 5 তারিখের ঘটনা ছিল, আর মার্চের 1 তারিখে দেখেন যে মোহাম্মদপুরের 2 জন নারী ওই যে সিগারেট খাওয়া নিয়ে যে ধরনের উত্তাল হয়ে উঠলো যে ব্যাপার, এটা তো আছেই। তারপরে দেখেন যে নারী নির্যাতনের, আমি দেখেছি যে গত জানুয়ারিতেই, হ্যাঁ, নারীদের উপর যে নৃশংসতা নির্যাতন চালানো হয়েছে, সেটার শিকার হয়েছে অনেকে। 205 জন শুধু জানুয়ারিতেই হয়েছে, তার মধ্যে ধর্ষণের শিকার হয়েছে 67 জন। তারপরে দেখেন ফেব্রুয়ারিতেও 189 জন নারী নির্যাতিত হয়েছে, সেখানে ধর্ষণের শিকার হয়েছে খুব সম্ভব 48 জন। এইটা হলো ছোট্ট একটা ডাটা দিলাম, কিন্তু ওই যে 24 আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আরো অনেক হয়েছে। আপনার কাছে একটু পরিষ্কার হতে চাই, নারী নির্যাতনের ব্যাপারটা 5 আগস্টের পর আমাদের চোখের সামনে বেশ ভালোভাবে আসছে, কিন্তু আসিয়া ধর্ষণের মতো যে ঘটনাগুলো আমাদের সামাজিক ব্যাধি, সেটিও কি 5 আগস্টের পরে না? এটা আমাদের সমাজের বাস্তবতা। একটা হলো যে সমাজের বাস্তবতা তো আছেই, হ্যাঁ, কিন্তু আমরা মনে করেছিলাম যে 5 আগস্টের পরে হয়তো কিছুটা পরিবর্তন হবে। আপনি দেখেন এইটা না, শুরু দেখেন ফুটবল খেলা নিয়ে, হ্যাঁ, নারী ফুটবলারদের উপর যে ধরনের আক্রমণ করা হয়েছে, এবং তাদের যে জায়গাটাতে খেলবে সেইখানে যে টিনের বেড়া ছিল সেটাকে কিভাবে ভাঙচুর করে দিয়েছে, সেটা জয়পুরের হাটে এবং রংপুরে, হ্যাঁ, যে এই যে নারী ফুটবলারদের উপর। এবং আরেকটা মনে আছে কিনা যে কি বাগচি যেন মেয়েটার নাম, হ্যাঁ, সে হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে পারবে না, হ্যাঁ। এইটা যখন আমরা দেখি তখন তো আমরা এটাও দেখি যে এই নারী ফুটবল দল জাতীয় পুরস্কারও পায়। হ্যাঁ, এইটাই বললাম যে আমি সেদিকে আসছি। দেখেন যে বা পুরস্কার পায় নারী, কিন্তু নারীর জায়গায় ঠিক আছে। দেখেন আমাদের দেশের কিন্তু অর্ধেকের বেশি হলো কিন্তু নারী, হ্যাঁ, কিন্তু নারীর শিক্ষা দীক্ষা দিয়ে কিন্তু আপনি আটকাতে পারবেন না। দেখেন তারা কিন্তু একটা ভালো পর্যায়ে চলে যাচ্ছে। ম্যাডাম, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও যে অবস্থা আমরা দেখছি, সেটিও তো ভালো বলা যায় না, নাকি? যদি ভালো বলা না যায়, এরকম একটি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যেভাবে সমাজে মব হচ্ছে, ধরেন আপনি সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাভারে কোনো একটা সেন্টার থেকে, মানে আমি যদি ধরে নিই এরকম যে যেখানে মনে হচ্ছে যে এই দল বেশি কম পেয়েছে, সেখানে মব করে যে ব্যালট বাক্স ছিনতাই হবে না এই পরিস্থিতিতে নির্বাচন দিলে, তারও নিশ্চয়তা কি? আচ্ছা, তার আগে যে নৃশংসতার কথাটা বলি, যে পুলিশ সদর দপ্তরের একটা ডাটা আছে, হ্যাঁ, যে 2024 সালে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে হলো 17,571টি, হ্যাঁ, 71টি মামলা হয়েছে, হ্যাঁ। আর এর মধ্যে দেখেন যে 6,000, আমি বলছি যে সেখানে 6,000 কয়টি মামলা হয়েছে হলো, এটা হলো আগস্ট থেকে ডিসেম্বর, মামলা হয়েছে 17,571টি। হ্যাঁ, 17,571টি, হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে হলো শুধু ইয়াতেই, যে ধরেন যে শুধু ডিসেম্বর, দাঁড়ান, এটা আচ্ছা ম্যাম, পরিসংখ্যান দরকার নেই, আপনি খালি বলেন যে কেন এত বাড়ছে বলে মনে হয়। আমার দরকার নেই পরিসংখ্যান। আমি বলছি, পরিসংখ্যানটা একটু বললে একটু সুবিধা হবে। আচ্ছা, সেটা হলো যে এর মধ্যে 6,667টি, হ্যাঁ, হয়েছে শুধু আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত, হ্যাঁ। এবং 2025 সালের জানুয়ারির মাসে হয়েছে হলো 1,440টি মামলা হয়েছে এই নারী নির্যাতনের। এটা হলো পুলিশের সদর দপ্তর থেকে পাওয়া। দেখেন যে এইটার পুরো কারণটা হলো যে নিরাপত্তার অভাব। নতুন বাংলাদেশে কেন নিরাপত্তার অভাব? হ্যাঁ, অভাব। কারণ হলো কি, দেখেন যে আসলে নিরাপত্তা ব্যবস্থায় যারা ছিল, হ্যাঁ, এরাই কিন্তু এখনো আছে। এটা কিন্তু কোনো পরিবর্তন কিন্তু হয় নাই। আপনি দেখেছেন কিনা যে উঠতি বয়সের ছেলেরা, কিশোর, হ্যাঁ, শিশু বলতে পারি, তারা দেখি যে ইয়ে নিয়ে, যে চা পাতা নিয়ে, তারপরে গ্যাং যারা, হ্যাঁ। এটা দেখেন, একটা দেশে যদি নিরাপত্তা ব্যবস্থাটা যদি জোরদার না হয়, সে দেশটাতে আসলে কোনো মূল্যবোধ থাকে না। এখনো অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করতে হয়। কাজেই আমার যেটা মনে হয় যে এই সরকারের প্রথমে এসেই এই নিরাপত্তা ব্যবস্থাটাকে আগে জোরদার করা দরকার ছিল, হ্যাঁ। কারণ নিরাপত্তা ব্যবস্থাটা যদি জোরদার না হয়, আসলে সবকিছুই ভেঙে পড়ে,
হ্যাঁ, আর আইন শৃঙ্খলা ব্যবস্থাটা যদি শক্তিশালী না হয়, সেখানে আপনি দেখেন যে এই সব নির্যাতনের যে মামলা এগুলি কিন্তু বাড়তেই থাকবে। হ্যাঁ, কাজে আমার মনে হয় যে এই যে কোন বিষয়টা আমি আগে দেখব, কোন বিষয়টা পরে দেখব, এই প্রায়োরিটির ব্যাপারটা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে ভুল করেছেন। এখনো কি বুঝছে না? আমরা তো মোটিভেশনাল স্পিচ দেখি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রায়, কাউকে 10 টাকা দিচ্ছেন, কাউকে না, আপনি দেখেন যে যেদিন এই যে মার্চের 1 তারিখে যেদিন এই যে 2 জন মেয়ে যে সিগারেটের এটা নিয়ে ধূমপান নিয়ে যে বক্তব্যটা ছিল, হ্যাঁ, যে উনি যদি এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেন তাহলে সেই দেশের আসলে নিরাপত্তা ব্যবস্থা কোনোদিন জোরদার হবে না। হ্যাঁ, উনি যেভাবে বলেছেন, উনি তো যে সুন্দরী মেয়েরা মনে হয় সিগারেট বেশি খায় এরকম কি জানো একটা বলছেন, সুন্দর ড্রেস পরা, সুন্দর ড্রেস পরা মেয়েরা, এটা না শুধু, তারপরে বলেছে যে পাবলিক প্লেসে সিগারেট খাচ্ছে, হ্যাঁ, এটা ঠিক না। হ্যাঁ, যে কিন্তু আসলে বিচার ব্যবস্থাটা যদি শক্তিশালী না হয় এবং জোর করে যদি না ধরে, তাহলে আসলে এই সবকিছুই ভেঙে পড়বে। আপনি যত কথাই বললেন না কেন, এই যে নির্বাচনের কথা বলছেন, সেই নির্বাচন যদি নিরাপত্তা ব্যবস্থাটাকে যদি জোরদার করা না হয়, এই যে আপনি যে কথাটা বললেন, এটা কোনো ব্যাপার না। আমরা তো অতীতে তা দেখেছি যে রাতে ভোট দিয়েছে, হ্যাঁ, ব্যালট বাক্স চুরি করে নিয়ে যাওয়া, এটাও আমরা দেখেছি। কাজেই আগে আপনাকে নিরাপত্তা ব্যবস্থাটার নিশ্চয়তা দিতে হবে, হ্যাঁ, তারপরে এই নির্বাচন করতে হবে। হ্যাঁ ম্যাম, একদম আপনার কাছে শেষ আরেকটা প্রশ্ন আমি রেখে যাব, আমি একটু রনিবের কাছ থেকে ঘুরে আসি। সেটা হচ্ছে যে ক্যাম্পাসগুলোর বাস্তবতার সাপেক্ষে ছাত্র রাজনীতি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা হলের ছাত্র রাজনীতি কীভাবে থাকবে না থাকবে, জাহাঙ্গীরনগরে এটি নিয়ে আলোচনা হয়েছিল এবং শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়েছে সেটিও জানতে চাবো। এই নিয়ে একটি প্রশ্ন আছে। আমি রনি ভাই আপনার কাছে সংবিধানটা একটু শেষ করে আসি। আমরা পৃথিবীর ইতিহাসে যদি গুরুত্বপূর্ণ সংবিধান যেটা বলি, সেটা ব্রিটেনের ম্যাগনা কার্টাকে বলতে পারি। সম্ভবত এটি 1215 সাল সেখানে ম্যাগনা কার্টা হয়েছে, যেটির কোনো লিখিত ভিত্তিই নাই। আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের কথা বলি, পৃথিবীর উল্লেখযোগ্য একটা সংবিধান, সেটিও সম্ভবত 1776 সাল বা এরকম সময় হয়েছে। সেটিও খুবই মনে হয় 9 থেকে 11 পৃষ্ঠা এরকম হবে। তো খুবই পৃথিবীর সব বড় সংবিধান, ভালো সংবিধানগুলোর যখন এই অবস্থা, তখন আমরা সংবিধানকে কি একটু বেশি পূজা করছি কিনা? যে প্রশ্নটি আপনাকে আগেই রাখতে চেয়েছিলাম, যে আপনি যেমন বলছেন যে এই সংবিধান দিয়ে শেখ হাসিনা তার ফ্যাসিজম চালিয়েছে, আবার আপনি এই সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুকেও রেখে দিচ্ছেন। মানে আসলে আমরা সংবিধানটাকে কি সামনে রেখে এটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করি না? এখন এই অবস্থাটা আমি বলতেছি, চুপ্পুকে রাখা মানে ব্যক্তি চুপ্পুকে রাখা না, জাস্ট রাষ্ট্রপতি ফাংশনটার জন্য রাখা হয়তো। কিন্তু সেটাও কি আপনার এই সংবিধানের বাইরে এসে করতে পারতেন না? আপনি এই সংবিধানের কতটুকু মানছেন? এটা তো এক্সট্রা কনস্টিটিউশনাল টাইম। আপনি তো এই সংবিধান মানবেন না দেখেই, হ্যাঁ, কিন্তু রাষ্ট্রের তো একটা ধারাবাহিকতা থাকে, একটা লিগ্যাল ব্যাপার থাকে, আপনি জানেন। সেই কারণে এটা রাখা হয়েছে। কারণ আপনি তো সংবিধান সংস্কার কমিশন করতেন না যদি এই সংবিধান এইভাবে রেখে দিতেন। এই চুপ্পুই পার্মানেন্ট যদি হয়ে যেত, হইতো না। তো এটা একটা, দেখেন, আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একদম আমরা একটা ট্রান্সফরমেটিভ রিয়ালিটির মধ্যে আছি। এই রিয়ালিটি, এই বাস্তবতা চূড়ান্ত বাস্তবতা না রাজনৈতিক দিক থেকে। ফলে আমাদের একটা পিপল ওরিয়েন্টেড, একটা ডেমোক্রেটিক আপনার এটাকে নাগরিক ভিত্তিক রাষ্ট্রের ফয়সালা করতে হবে, সেই রিয়েলিটির মধ্যে প্রবেশ করতে হবে। ফলে এখন আপনি যেগুলো বলছেন এগুলো আছে, এই ধরনের কিছু আপনার কিছু গোজামিলের ব্যাপার আছে এখানে, সেটা থাকুক। সেটার পরেও আপনি যদি রিয়েলি এটা রিয়েলাইজ করতে পারেন যে তাহলে আপনাকে এমন একটা ক্ষমতা কাঠামো তৈরি করতে হবে যেখানে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক নিশ্চিত হয়, সেক্ষেত্রে এই সাংবিধানিক ঐতিহ্য থেকে আপনার বের হতে হবে। এবং আমাদের সংবিধানের স্পিরিট বলেন বা ধরেন এথিক্স বলেন, এইটা দেখেন অভ্যুত্থানের মধ্য দিয়ে নিউ সোশ্যাল কন্ট্রাক্ট যেটা তৈরি হয়েছে, যেটা ধরেন আমি বলি যে এখানে জুলাইয়ের ঘোষণা যদি কাগজে কলমে এরকম একটা নাও থাকে, জুলাইয়ের ঘোষণা প্রত্যেকের মধ্যে একটা করে আছে, যারা মাঠে ছিল তাদের মধ্যে আছে। আবু সাইদ মারা যাওয়ার পরে ঘোষণা লেখা হয়ে গেছে, যেটা আপনাকে আমাকে আপনার আন্দোলিত করছে, মাঠে নামাইছে, জীবন উজাড় করতে, ভয় ভেঙে সাহস, জীবন উজাড় করে আপনার দেশ রক্ষার জন্য যে আপনাকে নামতে বাধ্য করছে, যে ডাকটা, ওইটাই জুলাই ঘোষণা। এটা আপনি যেই ল্যাঙ্গুয়েজ এবার লেখেন, তাই না? তো ফলে এখানে তো একটা আছে একটা জিনিসটা। তাহলে এখন আপনার তাহলে এই যে নিউ সোশ্যাল কন্ট্রাক্ট, নতুন যে সামাজিক চুক্তি, এটা সবসময় একই জাতির জীবন একই রকম থাকে না, এটা চেঞ্জ হয়, বারবার চেঞ্জ হয়। আমাদের 5 তারিখের পর এটা চেঞ্জ হয়েছে। এই যে নিউ সোশ্যাল কন্ট্রাক্ট, এটার আলোকে অবশ্যই আপনার একটা সাংবিধানিক ব্যবস্থাপনা লাগবে, যেই সাংবিধানিক ব্যবস্থাপনার মধ্যে রাষ্ট্রের সাথে জনগণের ওনারশিপ কায়েম হবে। এটা আগের যে সাংবিধানিক ঐতিহ্য ছিল, এটা পাকিস্তানের নির্বাচিত পরিষদ, এটা ভাষা নিয়ে, এটা নিয়ে বহু ক্রিটিক করছে। হক কথার প্রত্যেক সংখ্যা এটা নিয়ে একটা সমালোচনা থাকতো। হ্যাঁ, এই হক কথার পুরানো সংকলনগুলো দেখলে আমরা নতুন কোনো কথা বলতেছি না। হ্যাঁ, এগুলো মাওলানা ভাসানী বহুবার বই লাগিয়েছে যে এই মুজিবের হাত ধরে, হ্যাঁ, এই দেশ পাকিস্তান পন্থার দিকে যাচ্ছে। তো সত্য হয়েছে সেটা। তাই ফলে আমাদের যেটা দরকার, এর জন্য জনগণকে প্রাধান্য যদি আপনি দেন, রিয়েলি যদি নাগরিক মিন করেন,
তাহলে নাগরিকের আবেগ অনুভূতি তার স্পিরিচুয়াল আপনার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে, রিফ্লেক্ট করে এবং সে ওন করতে পারে, এইরকম একটা সাংবিধানিক জায়গা এর আপনাকে যাইতে হবে। এবং নিউজ যে সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি হয়েছে তার এটা খুবই সম্ভব, সুবর্ণ সুযোগ। আমি এরপরে যদি সুযোগ হয় আমি আপনার সঙ্গে এই নিউ সোশ্যাল কন্ট্যাক্টটা নিয়ে, কারণ সোশ্যাল কন্ট্যাক্ট আমরা রুশোর থেকে শুরু করে অনেক কিছুই জানি, তো সোশ্যাল কন্ট্যাক্ট এক ধরনের আইনও বলা যায়, যেটা আইনের উৎসও বলা যায়, কিন্তু নিউ সোশ্যাল কন্ট্যাক্টটা সোর্স মানে উৎস, কিন্তু নিউ সোশ্যাল কন্ট্যাক্ট আসলে স্বরূপটা কি বা কিভাবে এটা এক্সিকিউট করতেছে আমরা পরে সুযোগ পেলে, বড় একটা ডিসকোর্স তো এটা নিয়ে আজকে আলোচনার সুযোগ হবে না। ম্যাম আপনার কাছে একটু শেষ দু একটা প্রশ্ন একটু করে যাই, সেটা হচ্ছে ক্যাম্পাসের রাজনীতির এত ডাইমেনশন 5 আগস্ট পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে যে ছাত্র রাজনীতি থাকবে না, কোনো বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে হলে থাকবে না সেন্ট্রালে থাকবে, কোনো বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে এরা রাজনীতি করবে এরা করতে পারবে না। এইরকম যে ডাইমেনশনগুলো দেখছি এবং কোনো জায়গায় যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় বা মূল থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়, সেখান থেকে আবার এই জুলাই ক্রেডিট নিয়েও আমি খারাপ ল্যাঙ্গুয়েজে বলে কামড়াকামড়ি বলা হয়, আর ভালো ল্যাঙ্গুয়েজে বলতে গেলে ক্রেডিট বাণিজ্যও বলতে পারেন আপনি, সেটিরও চলছে। এগুলো কি সবই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে? আর এই ছাত্র সংসদ নির্বাচন এরকম যখন ছাত্র সংসদ নির্বাচনগুলো যেমন 9 তারিখ মনে হয় ঢাকা ইউনিভার্সিটি, 11 তারিখ মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, 13 বা 15 তারিখ সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তফসিল ঘোষণা হয়ে গেছে সেপ্টেম্বরে নির্বাচন, এরকম একটি বাস্তবতায় এই ক্রেডিট বলি কিংবা এই মানে স্টুডেন্টদের ভেতর থেকেই সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক দল, গুপ্ত সুপ্ত, ট্যাগের রাজনীতি, স্বীকৃতির রাজনীতি, এগুলো কি সাথে আপনি কোনো কানেক্টিভিটি দেখেন কিনা, এবং সেই কানেক্টিভিটি জাতীয় রাজনীতিতে প্রভাব বা জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে কিনা? অনেকগুলো প্রশ্ন বেশ বড় করে করলাম, আপনি আস্তে আস্তে উত্তর দিন। আচ্ছা দেখেন যে জুলাই আগস্টের পরে দেখেন আমরা কিন্তু হতাশই হয়েছি। হ্যাঁ, দেখেন যে যাদেরকে আমরা সমন্বয়ক বলতাম, হ্যাঁ, যারা নেতৃত্ব দিয়েছে, তাদের উপর কিন্তু মানুষের আশা ভরসা ছিল অনেক ছিল। কারণ হলো তাদের নেতৃত্বটা কিন্তু জনগণ মেনে নিয়েছিল একদম। হ্যাঁ, আমার মনে হয়েছে তারা যদি ইচ্ছে করত, তারা জনগণের সঙ্গে মিশে গিয়ে জনগণ কি চায় সেই জায়গাটাতে যদি তারা থাকতো এবং জনগণের কণ্ঠে যদি তারা কথা বলতো, আমার মনে হয় সেটা দেশের জন্য অনেক ভালো হতো। কিন্তু সেটা না করে দেখেন যে এখানে আবার ক্রেডিটও নিতে চেয়েছে কেউ আবার মাস্টার মাইন্ড হয়ে গিয়েছে। হ্যাঁ, মানে এই মাস্টার মাইন্ডের ব্যাপারেও মনে হচ্ছে যে একটা প্রতিযোগিতা, প্রথম ক্রেডিট তো ওখান থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, তাদের ক্রেডিট নেওয়ার, কিন্তু তারা আসলে ভুলে গিয়েছে, তারা পথ দেখিয়েছে। হ্যাঁ, কিন্তু জনগণ তাদের নেতৃত্বটা মেনে নিয়েছে, কিন্তু এটার কারণটা একমাত্র তারা না। হ্যাঁ, যখন মা বাবার বুক খালি হয়ে যাচ্ছে তখন মা বাবা কিন্তু রাস্তায় এসে নেমেছে। জনগণ দেখছে যে আরে আমার মেধাবীদের বা পথচারীদের, ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে মেরে ফেলছে, ওনারা এসে এখানে যোগদান করেছেন। হ্যাঁ, যে এমনকি রিক্সাওয়ালা বাদ যাচ্ছে না, পথচারী বাদ যাচ্ছে না, ঘরের ভিতরে যে সেও বাদ যাচ্ছে না। এই যে নির্যাতন, নিপীড়ন, হ্যাঁ, হত্যা, এইগুলি তো ছিল, এই জন্য জনগণ একসঙ্গে দাঁড়িয়েছে। আরেকটা হলো গত 15-16 বছরের যে নির্যাতন, দমন পীড়ন, খুন, গুম, হ্যাঁ, এই সব কিছুর জন্যেই কিন্তু আসলে মানুষ এক কাতারে এসে দাঁড়িয়েছে। কাজে এখানে কে মাস্টার মাইন্ড এইগুলি বলার আসলে কোনো অবকাশ নাই বা ক্রেডিট নেওয়ারও কোনো অবকাশ নাই। কিন্তু সেই জায়গাটাতেই প্রথমে মনে হলো যে আমরা হতাশ হয়েছি যে যখন তারা রাষ্ট্র মানে উপদেষ্টা পর্যায়ে যখন তারা চলে গিয়েছে তখন দেখা যায় যে তাদের সঙ্গে ধরেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, জনসাধারণ বলেন, হ্যাঁ, বা নারী শিক্ষার্থী বলেন, কারোরই কিন্তু কোনো সংযোগ থাকলো না। তার মানে বৈষম্য কিন্তু শুরু হয়ে গেল। হ্যাঁ, এটা হলো একটা। তাহলে বৈষম্যটা প্রথমে কিন্তু যারা নেতৃত্ব দিয়েছিল তারাই কিন্তু বৈষম্যটা প্রথম শুরু করেছে। হ্যাঁ, এটা ক্লিয়ার। এবং দেখেন যে তারা যে দল গঠন করছে সেখানে নারীদের অবস্থানটা দেখেন, সংখ্যাটা দেখেন, এবং নারীরা কিন্তু যৌন নিপীড়নেরও শিকার হয়েছে সেই দলে। হ্যাঁ, যেটা আসলে কেউ কখনো আশা করেনি। হ্যাঁ, তো এরপরে দেখেন যে নারীদের যে অবস্থাটা ছিল, মিছিলে আমরা দেখেছি যে নারীরা ব্যারিকেড হিসেবে কাজ করেছে। হ্যাঁ, যে এবং নারীদের কিছু কিছু স্লোগান ছিল এত শক্তিশালী, হ্যাঁ, যে পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, হ্যাঁ, বা কে এসেছে, যে এই যে ধরনের নানান ধরনের স্লোগান, এবং তাদের উপর নির্যাতন যে করা হয়েছে এবং তাদের যে নির্যাতন হওয়ার পরে তাদের যে রক্তাক্ত ছবি, এটাও কিন্তু জনগণের মনে ভীষণভাবে আলোড়িত করেছিল। কিন্তু আমরা কি দেখেছি, জুলাই আগস্টের পরে একদম নারীদের নিয়ে কিন্তু কোনো কথাই নাই।
নারীরা একদম পিছনে চলে গিয়েছে, এটা হলো একটা বৈষম্য। আরেকটা বললেন আপনি যে রাজনীতির কথা, আমি একটু ছাত্র সংসদ নির্বাচন কতটুকু সম্ভাবনা দেখছেন শেষে চলে আসছি আমরা, একটু শেষ করে দেব। সংসদের ক্ষেত্রে দেখেন যে আমার মনে হয় যে ছাত্র সংসদ হবে, হওয়া দরকার। এটা আমাদেরই অনেক বছরের দাবি ছিল যে ছাত্র সংসদ হওয়া দরকার, কিন্তু আমাদেরকে আগে খেয়াল করতে হবে যে বিশ্ববিদ্যালয়গুলোতে সবার সহ অবস্থান আছে কিনা, সব দলের সহ অবস্থান আছে কিনা। হ্যাঁ, এই যে আমরা দেখলাম যে ছাত্রদল হলে হলে কমিটি দিয়েছে, এটাকে আমি সেলুট করি, কারণ তারা স্পষ্ট। আপনি দেখেন যে 91-এ যখন ছিল তখনও কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু সব দলের একটা সহ অবস্থান ছিল। আবার দেখেন 2001-এ যখন এসেছে তখনও কিন্তু সহ অবস্থান ছিল, সব দলের সহ অবস্থান ছিল। হ্যাঁ, আমরাও কিন্তু জাকসুতে ছিলাম, তখন কিন্তু আমরা সব দলকে নিয়ে আমরা জাকসু নির্বাচন করেছি। কাজেই সবাইকে স্পষ্ট হইতে হবে। এই যে গুপ্ত দল, হ্যাঁ, বা ছোট ছোট দলের ব্যানারে দেখা যায় যে আসলে ওরা আসলে কোন দল করে, হ্যাঁ, এটা ব্যাপারটা স্পষ্ট না। আমার মনে হয় যে সবাইকে স্পষ্ট হতে হবে, সহ অবস্থান নিশ্চিত করতে হবে। আরেকটা ব্যাপার হলো যে তদন্ত চলছে, হ্যাঁ, সেই জায়গাটা থেকেও আমাদের কিন্তু স্পষ্ট করতে হবে যে কারা ভোটার কারা ভোটার না। হ্যাঁ, আবার কোনো কোনো ইনস্টিটিউট আছে যে তাদেরকে ভোটার করা হবে কি হবে না এটাও কিন্তু নিশ্চিত না। আবার দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা যদি ধরেন, সেখানে 54 ব্যাচ আসবে, তারাও কি আসলে ভোটার হবে কি না। তাদেরকে যদি ভোটার না করা হয় তাহলে তাদেরকে আবার বঞ্চিত করা হবে, কারণ তারা অলরেডি ভর্তি হয়ে গিয়েছে, শুধু ক্লাসটা বাকি। কাজে আমার মনে হয় অবশ্যই জাকসু হবে, তবে সবার সহ অবস্থান নিয়ে হবে এবং অংশীজনদেরকে নিয়ে হবে। এবং এই গঠনতন্ত্র, এই যে জাকসুর যে গঠনতন্ত্র আছে, এইটা সিনেটে নিয়ে যাওয়া দরকার, সিন্ডিকেটে নিয়ে যাওয়ার দরকার, সেখানে কথা বলা দরকার, প্রাক্তন যারা আছে তাদেরকে এটা জানান দরকার যে আসলে তারা কি করতে চাচ্ছে, গঠনতন্ত্রের কোনো পরিবর্তন হবে কিনা। আমার মনে হয় সবার মানে অংশীদারিত্বের জায়গাটা স্পষ্ট করে এবং যারা দল করছে তাদের অবস্থানটা স্পষ্ট করে জাকসু নির্বাচন করতে আসলে কোনো সমস্যা নাই। ওকে, অনেক ধন্যবাদ। আমরাও আশা করি যে শুধু জাকসু না, জাকসু, ডাকসু, রাকসু, জাকসু সহ সব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ হবে। অনেক ধন্যবাদ ডক্টর শামীমা সুলতানা এবং রেজাউল করিম রনি, আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে এসে এতক্ষণ ধরে প্রাণবন্ত আলোচনার জন্য, এবং দর্শক আপনাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে শুধু এতটুকু প্রত্যাশা করব, দেশের জনগণ হয়ে উঠুক নাগরিক, রাষ্ট্র হোক সবার। নিজেদের ভিতরে বিভক্তি থাকবে, দ্বন্দ্ব সংগ্রাম থাকবে, কিন্তু একেবারে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ইস্যুতে রাজনৈতিক ঐক্য থেকে শুরু করে সর্বস্তরে ঐক্য থাকুক, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।